ছিল, ওনারা অনেক সেলফি নিল। যারা দুর্ভোগে আছে তাদের বিষয়ে কোনো খবর টবর নাই। খাইতে লইতে পারতেছি না, রান্নাবাড়া করতেও পারতেছি না, খুবই কষ্ট। বৃষ্টির দুদিন পরও কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। সেলফি তুলেই দায় সারছেন জনপ্রতিনিধিরা। সাগরের ঢেউয়ে তছনছ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার। রিজার্ভ বাড়াতে চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে তোড়জোড়। চলতি বছরে $6 বিলিয়ন যোগানের পরিকল্পনা। জাপান সহ আগ্রহী বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। এবং পদ্মা মেঘনায় দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন ও নদী দূষণই কারণ বলছেন মৎস্যবিজ্ঞানীরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। কক্সবাজার পৌরসভায় জলাবদ্ধতার আরও তথ্য জানাতে এই মুহূর্তে মধ্যম পূর্ব কুতুবদিয়া পাড়ায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরের 1 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডের প্রায় 6000-এর বেশি বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছিল। আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে যে পানি জলাবদ্ধতা যে তৈরি হয়েছিল সেই পানিগুলো নামতে শুরু করেছে। এরই মধ্যে আসলে লক্ষ্য করবেন এই যে সড়ক, এই সড়কটি এখন অনেকটাই খালে পরিণত হয়েছে। সেই খাল দিয়ে এখন অনবরত পানি যাচ্ছে। যে পানিগুলো জমাট বেঁধেছিল সেই পানিগুলো ধীরে ধীরে নামছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যে জাল রয়েছে সে জাল দিয়ে মাছও শিকার করছে। এভাবেই কিন্তু যে পানিগুলো নামা আজকে শুরু হয়েছে, তবে সেটি পুরোপুরি নামতে আরও সময় লাগতে পারে, সেই বিষয়টি এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে। তবে আমরা এখানে সকাল থেকে আসলে অবস্থান করছি। এখানে কুতুবদিয়াপাড়া, পূর্ব মধ্যম কুতুবদিয়াপাড়া, ফদনার ডেল, সমিতিপাড়া সহ বেশ কিছু এলাকা রয়েছে। এখনো পর্যন্ত যে পানি যেহেতু নামতে শুরু করেছে, সেই ক্ষেত্রে ভেসে উঠছে নানা ধরনের ক্ষতচিহ্ন। বিশেষ করে যে ঘরবাড়ি পানির ঢলে তলিয়ে গেছে, সেই ঘরবাড়িগুলোতে রান্নার চুলা যে ছিল সে চুলাটিও অনেকটাই ভেসে গিয়েছে। আবার অনেক মাটির চুলা ছিল সেইগুলো ভিজে নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেকটাই এখন রান্না বান্না হচ্ছে না। যার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি চরম আকার ধারণ করেছে। যেমন একদিকে রাস্তাঘাট যেহেতু পানির অবদ্ধ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে পানি দিয়ে মানুষের চলাচলে যেমন সমস্যা হচ্ছে, ঠিক তেমনি যে ঘর বাড়িতে এখনো পানি না নামায় কিন্তু মানুষজন অনেক দুর্ভোগ পোহাচ্ছে। এখনো রান্না বান্না হয়নি। গত 2 দিন ধরে মানুষ অনেকে অনাহারে অর্ধাহারে ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে জায়গাগুলোতে পানি উঠেছে সেই পানিগুলো যেহেতু নামতে শুরু করছে, সেই ক্ষেত্রে তারা তালিকা তৈরি করছে এবং তালিকা তৈরি করে আসলে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে ব্যবস্থা নেবেন। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, গত 2 দিনে যে পানিবদ্ধ অবস্থায় ছিল, আজকেও যেহেতু দুর্ভোগ পোহাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের যে পর্যাপ্ত যে খাদ্য সহায়তা, শুকনো খাবার সেটি দেওয়া হয়নি। শুধুমাত্র বলছে তারা এসে জনপ্রতিনিধি যারা এখানকার ওয়ার্ডের কাউন্সিলর বা রয়েছে, তারা শুধুমাত্র যে সেলফি তুলে কিংবা ছবি তুলে তারা খোঁজখবর নিয়ে বা অনেকের খোঁজখবর না নিয়ে চলে গেছে, সেই বিষয়টি তারা বারবার অভিযোগ করছে। তবে পৌরমেয়র যেটি বলছে, আজকের মধ্যে তালিকা তৈরি করা হবে এবং কালকের মধ্যে চাল, নগদ অর্থ সহ যে টিন রয়েছে সেটি তাদেরকে বিতরণ করা হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া থেকে যে জলাবদ্ধতার যে খবর সেটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। এদিকে সাগরের ঢেউয়ে তছনছ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার। সড়ক বিচ্ছিন্ন থাকায় বিকল্প পথে হচ্ছে দীর্ঘ যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যার দূরত্ব দীর্ঘ 80 কিলোমিটার। মেরিন ড্রাইভের শুরুটা কক্সবাজার শহরের কলাতলী অংশ থেকে, কিন্তু এই শুরুর 2 কিলোমিটার অংশে নেই সড়ক। গেল 2 দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভের 2 কিলোমিটার, কিন্তু সড়ক বিলীন হলেও এখনও সাগরের পাশে রয়েছে অসংখ্য স্থাপনা। এসব স্থাপনা রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে করেছে বাঁধ, আবার জিওব্যাগ ফেলেও শেষ রক্ষার চেষ্টা চলছে। আপাতত মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা সরু, যে কারণে এই সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট।
একই সঙ্গে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এই কাজটা দীর্ঘদিন যাবৎ করবে কিন্তু হচ্ছে না। প্রতিদিন পর্যটকের জন্য অনেক জাম, গাড়ি ঘোড়া বেশি। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পর্যটকরা যে সরু পথ দিয়ে মেরিন ড্রাইভে যাচ্ছে তাতে কিন্তু তারা কিন্তু এক ধরনের বিরক্ত, কারণ অনেক সময় এমনভাবে যানজট লেগে থাকে যেটা কিন্তু খুবই দুঃখজনক। তবে পৌর কর্তৃপক্ষ বলছে জাইকার অর্থায়নে নির্মিত হবে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বেলি হ্যাচারি পর্যন্ত, যার কাজ শুরু হবে চলতি বছরের শেষের দিকে। জায়গা প্রজেক্ট থেকে আমরা দুটা প্রকল্প হাতে নিয়েছি। ফার্স্ট ফেজে আমরা সুগন্ধা মোড় থেকে সাইমন পর্যন্ত করব। মেরিন ড্রাইভটি নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনী, যা 2017 সালে 6 মে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1000 কোটি টাকার দীর্ঘ মেরিন ড্রাইভ, যার 80 কিলোমিটারের মধ্যে 78 কিলোমিটারে গাড়ির গতিবেগ থাকে 90 থেকে 100। বাকি 2 কিলোমিটার কলাতলী অংশে গাড়ির গতিবেগ হয় মাত্র 1 কিলোমিটারের নিচে, যার কারণে এই রুটে সুফল পাচ্ছে না পর্যটকরা। দ্রুত সময়ের মধ্যে ভাঙা 2 কিলোমিটার অংশ মেরামত করার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিদেশি প্রতিষ্ঠানের কাছে জায়গা ভাড়া দিয়ে চলতি বছরই বাংলাদেশের রিজার্ভে 4 থেকে 6 বিলিয়ন ডলার যোগান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর। ডলার সংকটের মুখে রিজার্ভ বাড়াতে বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। সাক্ষরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি অর্থ বছরের প্রথম মাসেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে 1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি যুক্ত হয়েছে বাংলাদেশের রিজার্ভে। এর মধ্যে রয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের 650 মিলিয়ন মার্কিন ডলার এবং বে টার্মিনালের চ্যানেল খননের ঋণ সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া চলতি বছরেই আবুধাবি পোর্ট অথরিটির 1.5 বিলিয়ন, সে সঙ্গে সিঙ্গাপুর পোর্ট অথরিটির 1 বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। আবুধাবি পোর্ট গ্রুপ এবং পিএসএস সিঙ্গাপুরের মাধ্যমে অ্যানাদার হয়তো আমরা 2 থেকে 2.5 বিলিয়ন ডলার আমরা এই বছর বিনিয়োগে আনতে পারবো। নগরীর পতেঙ্গা বে টার্মিনালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, আবুধাবি পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে তা অনেকটা নিশ্চিত। সে সাথে লালদিয়ার চর এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্সলাইন। মন্দার কবলে পড়ে অনেকটা স্থবির হয়ে আছে বিশ্ব বাণিজ্য। তার জেরে ডলার সংকটে ঢুকছে বাংলাদেশের রিজার্ভ। সেই রিজার্ভ বাড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাড়া দিয়ে আনতে চায় বিলিয়ন ডলার। তবে তা যেন পরিকল্পনা মাফিক এবং সুদূরপ্রসারী হয় সেই মত ব্যবসায়ীদের। বন্দরের অপব্যবহৃত জায়গাগুলি বিভিন্নভাবে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আনার জন্য অথবা এগুলিকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য, সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বে টার্মিনাল নয়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে স্বতন্ত্র একটি ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি সংস্থা জেটকো। মাতারবাড়ি যে পোর্টটা আছে তার পাশে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা হয়, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা ওয়েলকাম করতে পারবো এবং সেখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই সহজ হবে। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক অন্তত 3 লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হচ্ছে, যা থেকে সরকারের রাজস্ব আসছে প্রায় 70,000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষা মৌসুমেও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশ সহ অন্যান্য মাছের দেখা নেই। এতে হতাশ জেলেরা। মৎস্যবিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন, ডুবোচর ও নদী দূষণে এমন পরিস্থিতি। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। বহু আশা করে নদীতে জাল ফেলছেন জেলেরা। কয়েক ঘন্টা পর জাল টেনেই তুলছেন, কিন্তু দেখা নেই মাছের। মাছ শূন্য জাল দেখেই হতাশ তারা। ছোট বড় জেলে নৌকা চষে বেড়াচ্ছে চাঁদপুরের পদ্মা ও মেঘনায়। তবে দীর্ঘ অপেক্ষার পর 2-1টি ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য মাছ। অথচ চলছে ভরা বর্ষা। নদীতে একদম মাছ নাই কইলি চলে। যে অবস্থা মানে আমাকে না খাওয়া খাওয়ারই
পরিস্থিতি। জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে নদীতে চর, ডুবোচর ও পানি দূষণের কারণে এই পরিস্থিতি। পানির প্রবাহ বাড়লে ইলিশের উৎপাদন আলটিমেটলি আসবে, যেহেতু প্রজননের সময়ের প্রজনন সঠিক ছিল, সেই জন্য এই সমস্ত অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এমন জেলের সংখ্যা অর্ধ লাখ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ফেনীতে শুরু হয়েছে সরকারি পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম। সকালে পরশুরামের শেখ কামাল মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি সপ্তাহে 5 দিন করে 35 দিন চলবে। প্রতিদিন বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত চলবে ক্লাস। প্রথম ধাপে পরশুরাম ও ছাগলনাইয়ার 50 জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এবারের প্রতিপাদ্য স্মার্ট লার্নিং, স্মার্ট আর্নিং। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিভাগীয় সময়ে আরেকবার নিজেদের উৎপাদিত ফলমূল ও শাকসবজি নিয়ে হাটে আসেন পাহাড়ি নারীরা। রাঙামাটি চট্টগ্রাম সড়কের দুই পাশে বসে এসব পণ্যের পসরা। সরাসরি কৃষকের কাছ থেকে তরতাজা শাকসবজি কিনতে হাটে ভিড় করেন ক্রেতারা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। মারুফা, ঝিঙে, বাঁশকরল, কলা, পাকা পেঁপে, কাঁঠাল ও চালতা সহ বাহারি ফল ও শাকসবজির সমাহার। রাঙামাটি চট্টগ্রাম সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব পণ্যের পসরা বসে। বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে এই হাট স্থানীয় মানুষের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও বেশ পরিচিত, যার মধ্যে অন্যতম এই হাটের বেশিরভাগ বিক্রেতা নারী। তরতাজা, দামে সস্তা আর কীটনাশক মুক্ত হওয়ায় ক্রেতারা ভিড় করেন এই হাটে। কেজিতে 20 টাকা 30 টাকা কম পাওয়া যায়। সরাসরি জমিয়াদের কাছ থেকে আমরা ক্রয় করার সুযোগ পাই। ঐতিহ্যবাহী এ বাজারকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। ঐতিহ্যটা আমরা যাতে ধরে রাখতে পারি, কারণ দেশি বিদেশি অনেক পর্যটকরা এই বাজারগুলো দেখে এবং সেখানে কেনাকাটা করে। জেলা শহরের কলেজ গেট থেকে জিমনেশিয়াম এলাকা পর্যন্ত 1 কিলোমিটার সড়কের দুই পাশে প্রতি সপ্তাহের বুধ ও শনিবার ভোরে বসে এই হাট। সময় সংবাদ, রাঙামাটি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনেক প্রতিনিধি আসছিল, ওনারা অনেক সেলফি নিল। যারা দুর্ভোগে আছে তাদের বিষয়ে কোনো খবর টবর নাই। খাইতে লইতে পারতেছি না, রান্নাবাড়া করতেও পারতেছি না, খুবই কষ্ট। বৃষ্টির 2 দিন পরও কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। সেলফি তুলে দায় সারছেন জনপ্রতিনিধিরা। সাগরের ঢেউয়ে তছনছ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার। রিজার্ভ বাড়াতে চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে তোড়জোড়। চলতি বছরেই $6 বিলিয়ন যোগানের পরিকল্পনা। জাপান সহ আগ্রহী বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। এবং পদ্মা মেঘনায় দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন ও নদী দূষণই কারণ বলছেন মৎস্যবিজ্ঞানীরা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন খান তাজিনা হাসান। ধন্যবাদ সোয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।